আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের জন্য নির্ধারিত টপিকের আলোকে বিষয়বস্তু আলোচিত হবে। আর যথারীতি তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মহব্বত হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। আজকের বিষয় অনুপাত বিশ্লেষণ অর্থাৎ রেশিও অ্যানালিসিস। আর অনুপাত বিশ্লেষণ এই টপিকটি তোমাদের বইয়ের দ্বিতীয় পত্রের প্রথম খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে আর্থিক বিশ্লেষণ এ অন্তর্ভুক্ত একটি টপিক। আজকের এই ক্লাস শেষে তোমরা যে সকল বিষয়ে সম্মুখ স্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হবে তার ভিতরে প্রথমে রয়েছে অনুপাত কি, অনুপাত বিশ্লেষণের প্রকাশ পদ্ধতি, শ্রেণীবিভাগ, তারল্য অনুপাত, উপার্জনক্ষম অনুপাত এবং মূলধন কাঠামো অনুপাত। তো চলো সরাসরি আমরা মূল ক্লাসে প্রবেশ করি। শুরুতেই অনুপাত বলতে আমরা কি বুঝি? অনুপাত হচ্ছে আর্থিক বিবরণীর উপাদানগুলোর মধ্যকার সম্পর্ক প্রকাশ। অর্থাৎ আর্থিক বিবরণীর উপাদানগুলোর মধ্যে রয়েছে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব। অর্থাৎ সম্পত্তি সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব, এর মধ্যেকার যে সম্পর্কের প্রকাশ রূপ সেটাই হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আর অনুপাত বিশ্লেষণকে যেসব রূপে প্রকাশ করা যেতে পারে তার মধ্যে প্রথমে রয়েছে শতকরা রূপে প্রকাশ, যেমন 25%, 10%। অনুপাত রূপে প্রকাশ, যেমন 2:3, 4:5, 2:3, 4:5। এরপর রয়েছে হার বা বারে প্রকাশ, যেমন 2 বার, 5 বার ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম অনুপাত হচ্ছে আর্থিক বিবরণীর উপাদানগুলোর মধ্যকার সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব, এই তিনটি উপাদানের মধ্যকার সম্পর্কের প্রকাশ। আর অনুপাত বিশ্লেষণকে আমরা শতকরা রূপে, অনুপাত রূপে এবং হার রূপে প্রকাশ করতে পারি। শ্রেণী বিভাগ, উদ্দেশ্য অনুসারে অনুপাতকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে তারল্য অনুপাত, 2 উপার্জনক্ষম অনুপাত, 3 মূলধন কাঠামো অনুপাত এবং 4 ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কিত অনুপাত। তারল্য অনুপাতকে আমরা চলতি অনুপাত, ত্বরিত অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত, এই 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। অপরদিকে উপার্জনক্ষম অনুপাতের ভিতর অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, শেয়ার প্রতি আয় অর্থাৎ আর্নিং পার শেয়ার, যাকে সংক্ষেপে বলা হয় ইপিএস। আমরা মোট লাভ, নিট লাভ এবং ইপিএস দ্বারা উপার্জন ক্ষমতার অবস্থা বুঝতে সক্ষম হব। এরপর রয়েছে মূলধন কাঠামো অনুপাত। মূলধন কাঠামো অনুপাতের অন্তর্ভুক্ত কয়েকটি বিষয় হচ্ছে দায় মালিকানা অনুপাত, দায় মোট সম্পত্তি অনুপাত এবং সর্বশেষ 4 ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কিত অনুপাত। এর অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, গড় দেনাদার সময়। উল্লেখ্য, এই সকল অন্তর্ভুক্ত বিষয়সমূহ ছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমরা অঙ্ক করার প্রেক্ষাপটে আস্তে আস্তে পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। তবে মূলত যে সকল বিষয় তোমাদের সামনে উপস্থাপন করা হলো, এই সকল আইটেমগুলো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে একটি আর্থিক বিবরণীর চিত্রের যে অন্তর্নিহিত বৈশিষ্ট্য তা আমরা বুঝতে সক্ষম হব।
এবং এর মূল কাজটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আর আমরা জানি সিদ্ধান্ত গ্রহণকে ইংরেজিতে বলা হয় ডিসিশন মেকিং। আর ডিসিশন মেকিং মিন্স to choose one best alternative from a set of alternatives. That means if you want to take a decision on the financial statement, you have to analyze these items through maintaining the post-mortem procedure. And if you can able to do it, it will be possible for you to understand the whole scenario of the financial statement, and you can able to take the decision. That means you can able to choose the best alternative from a set of alternatives. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে তোমাদের সামনে প্রথমেই আমরা যে অনুপাতটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাত সমান সমান চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। তাহলে প্রশ্ন, চলতি সম্পত্তির ভিতর অন্তর্ভুক্ত বিষয়সমূহ কি কি? চলতি সম্পত্তি হচ্ছে যে সব সম্পত্তিকে এক হিসাবকালের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায় তাদেরকে চলতি সম্পত্তি বলে। যেমন নগদ, ব্যাংকে জমা, স্বল্পমেয়াদী বিনিয়োগ, প্রাপ্য হিসাবসমূহ, বিবিধ দেনাদার, প্রাপ্য নোট, অগ্রপ্রদত্ত ব্যয়, মজুত পণ্য ইত্যাদি। অপরদিকে চলতি দায়, যেসব দায় এক হিসাবকালের মধ্যে পরিশোধ করতে হয় তাদেরকে চলতি দায় বলে। যেমন প্রদেয় হিসাবসমূহ, স্বল্পমেয়াদী ঋণ, অনুপার্জিত আয়, প্রদেয় লভ্যাংশ, প্রদেয় নোট, দীর্ঘমেয়াদী ঋণের চলতি অংশ ইত্যাদি। গাণিতিক আকারে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে হবে মোট সম্পত্তি বা মোট চলতি সম্পদ সমান সমান নগদ যোগ ব্যাংক জমা যোগ যে কোনো স্বল্পমেয়াদী প্রাপ্য যোগ অগ্রিম খরচ যোগ মজুত পণ্য যোগ স্বল্পমেয়াদী বিনিয়োগ। In English, current assets means cash plus bank balance plus any short-term receivables plus prepaid expenses plus inventory plus short-term investment. অপরদিকে গাণিতিক আকারে মোট চলতি দায় বলতে বোঝায় ব্যাংক জমাতিরিক্ত যোগ যে কোনো স্বল্পমেয়াদী প্রদেয় যোগ আয়কর সঞ্চিতি যোগ লভ্যাংশ যোগ স্বল্পমেয়াদী ঋণ। In English, total current liability is equal to bank overdraft plus any short-term payable plus income tax reserve plus declared net income plus short-term loan. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো চলতি অনুপাত এর সূত্র চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। এখন কোশ্চেন হচ্ছে এর আদর্শ মান কত? এর আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ 2:1। 2 ভাগ সম্পত্তির এগেনস্টে তুমি 1 ভাগ দায় নিতে পারবে, এটি হচ্ছে এর আদর্শ মান। আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ সম্পত্তি যদি 2 ভাগ থাকে তুমি তার এগেনস্টে বা পরিবর্তে 1 ভাগ দায় নিতে সক্ষম হবে, এটি হচ্ছে এর আদর্শ মান। এ পর্যায়ে তোমাদের সামনে রয়েছে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পত্তি ভাগ চলতি দায়। এখানে নতুন একটি শব্দ যোগ হয়েছে, তড়িৎ সম্পত্তি। ইতিমধ্যে আমরা চলতি দায় সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। তাহলে তড়িৎ সম্পত্তি কি জিনিস? যেসব চলতি সম্পত্তিকে স্বল্প সময়ের মধ্যে শূন্য ঝুঁকিতে প্রায় সমপরিমাণ নগদ টাকায় রূপান্তর করা যায় তাদেরকে তড়িৎ সম্পত্তি বলে। যেমন নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার ইত্যাদি। তড়িৎ সম্পত্তি সমান সমান চলতি সম্পত্তি বিয়োগ মজুত পণ্য
এর সাথে অগ্রিম খরচও বাদ দিতে হবে। চলতি সম্পত্তি থেকে যদি আমরা মজুত পণ্য বাদ দিই এবং অগ্রিম অর্থাৎ অ্যাডভান্স এক্সপেন্সেস বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব তড়িৎ সম্পত্তি। এর আদর্শ মান, এর নির্ধারিত আদর্শ মান হচ্ছে 1:1, অর্থাৎ 1 ভাগ সম্পত্তির বিপরীতে তুমি 1 ভাগ দায় নিতে পারবে। তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। বলে রাখা ভালো, তড়িৎ সম্পত্তিকে যে সকল নামে ডাকা হয় তা হচ্ছে তরল, তারল্য, অথবা দ্রুত, অথবা অগ্নি পরীক্ষা, অথবা অ্যাসিড টেস্ট অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত এর সূত্র হচ্ছে কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। এর আদর্শ মানও হচ্ছে 1:1। কার্যকরী মূলধন এর আদর্শ অনুপাত হচ্ছে 1:1, আর সূত্রটি হচ্ছে কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। এখন জানি কার্যকরী মূলধন কাকে বলে। কার্যকরী মূলধন সমান সমান চলতি সম্পত্তি বিয়োগ চলতি দায়। চলতি সম্পত্তি বিয়োগ চলতি দায়। এখন আমরা যে সকল বিষয়গুলো জানার চেষ্টা করব, তার প্রথমে রয়েছে মোট লাভ অনুপাত। উপার্জনক্ষম আইটেমের প্রথম পয়েন্ট হচ্ছে মোট লাভ অনুপাত। মোট লাভ ভাগ নিট বিক্রয়। মোট লাভ, নিট লাভ এ সকল ক্ষেত্রে নিট বিক্রয়ের সাথে সরাসরি সম্পর্কিত, এই জন্য নিট লাভটি থাকবে নিচেই। অর্থাৎ মোট লাভ অনুপাত এর সূত্র হচ্ছে মোট লাভ ভাগ নিট বিক্রয়। আর নিট লাভ এর আদর্শ মান হচ্ছে 20 থেকে 30%। 20 থেকে 30%। অর্থাৎ একটি কোম্পানির, সাধারণত কোম্পানি সার্ভিস ওরিয়েন্টেড এবং প্রোডাক্ট ওরিয়েন্টেড হয়ে থাকে। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান সার্ভিস প্রোভাইড করে থাকে, সেবা প্রদান করে থাকে, তাদের ক্ষেত্রে আদর্শ মান 20 থেকে 45%। আর প্রোডাক্ট ওরিয়েন্টেড অর্থাৎ পণ্য মান দ্বারা নির্ধারিত যে সকল প্রতিষ্ঠান, সে ক্ষেত্রে 20 থেকে 30%। তাহলে মোট লাভ অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ ভাগ নিট বিক্রয়, আর এক্ষেত্রে আদর্শ মান হচ্ছে 20 থেকে 30%। দ্বিতীয়টি যে বিষয় আমরা জানার চেষ্টা করব, তার প্রথমে রয়েছে নিট লাভ অনুপাত। আর নিট লাভ অনুপাতের সূত্র হচ্ছে নিট বিক্রয়, নিট লাভ ভাগ নিট বিক্রয়। নিট লাভ ভাগ নিট বিক্রয়, আর এক্ষেত্রে আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। এ পর্যায়ে শেয়ার প্রতি আয় অর্থাৎ ইপিএস। ইপিএস এর জন্য নির্ধারিত সূত্রটি রয়েছে কর পরবর্তী নিট লাভ অর্থাৎ ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। কর পরবর্তী নিট লাভ ভাগ মোট সাধারণ শেয়ার সংখ্যা। মোট সাধারণ শেয়ার সংখ্যা। আর এর জন্য আদর্শ মান হচ্ছে 1:1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর পরবর্তী নিট লাভ সমান সমান নিট লাভ বিয়োগ কর। নিট লাভ বিয়োগ কর। ওকে। এ পর্যায়ে রয়েছে দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত এর সূত্র হচ্ছে মোট দায় ভাগ মালিকানা সত্ত্ব। মোট দায় ভাগ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি ব্যবসায়ের মোট সম্পত্তির উপর মালিকের দাবি। ব্যবসায়ের মোট সম্পত্তির উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বা মূলধন বলে। মালিকানা সত্ত্ব সমান সমান গাণিতিক আকারে সাধারণ শেয়ার যোগ অগ্রাধিকার শেয়ার যোগ জমাকৃত মুনাফা যোগ মূলধন সঞ্চিতি যোগ সাধারণ সঞ্চিতি যোগ অন্যান্য সঞ্চিতি ও তহবিল।
আর এক্ষেত্রে আদর্শ মান 1:1 থেকে 1:3, 1:1 থেকে 1:3। দায় মোট সম্পত্তি অনুপাত, এর সূত্র হচ্ছে মোট দায় ভাগ মোট সম্পত্তি। দায় কথাটি আগে রয়েছে, এটি উপরে যাবে, এবং মোট সম্পত্তি কথাটি পরে রয়েছে, মোট সম্পত্তি কথাটি নিচের দিকে যাবে। অর্থাৎ মোট দায় সম্পত্তি অনুপাত সমান সমান মোট দায় ভাগ মোট সম্পত্তি। আর এর জন্য নির্ধারিত আদর্শ মান হচ্ছে 1:4 থেকে 4 বা 0.25:1, অর্থাৎ আদর্শ মান হচ্ছে 1:4 বা 0.25:1। এ পর্যায়ে রয়েছে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। আর এর আদর্শ মান হচ্ছে 8 বার, আদর্শ মান 8 বার। আর বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান নেট বিক্রয় মাইনাস মোট। এ পর্যায়ে রয়েছে দেনাদার আবর্তন অনুপাত। এর সূত্র হচ্ছে নিট ধারে বিক্রয়। দেনাদারের সম্পর্ক হচ্ছে ধারে বিক্রয়ের সাথে, এই জন্য দেনাদার আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব। নিট ধারে বিক্রয় সমান সমান নিট বিক্রয় বাদ নগদ। নিট বিক্রয় থেকে নগদ বিক্রয় যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব মোট বিক্রয় থেকে যদি আমরা নগদ বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব নেট বিক্রয়। আর গড় প্রাপ্য হিসাব এর সূত্র হচ্ছে প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনীয় দেনাদার ভাগ 2। আর দেনাদার আবর্তন অনুপাত, দেনাদারের আবর্তন অনুপাতের যে আদর্শ মান সেটি হচ্ছে 8 বার। গড় আদায় সময়, 365 দিনকে আমরা যদি দেনাদার আবর্তন অনুপাত দিয়ে ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাব গড় আদায় সময়। আর এর জন্য নির্ধারিত আদর্শ মান হচ্ছে 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস বা 60 থেকে 90 দিন। 2 মাস মানে 60 দিন আর 3 মাস মানে হচ্ছে 90 দিন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। উইশেস উইথ দ্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ অল ফর স্টেইং উইথ মি।